হ্যালো হ্যালো, বারুইপুর থানা। হ্যাঁ বলুন। স্যার স্যার শিগগির আসুন, আমার বাড়ির সামনে। কি হয়েছে আপনার বাড়ির সামনে? খুন, রক্ত, চারিদিকে রক্ত পড়ে আছে। দেখুন, হ্যালো, আপনি ভয় পাবেন না, আপনি প্লিজ ভালো করে বলুন, আপনার ঠিকানা বলুন, আমরা এক্ষুনি আসছি। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। আমার বাড়ির সামনে রক্ত ছড়ানো, দুটো কাটা পা। ওরা ওরা মেয়েকে আস্ত রাখেনি। স্যার স্যার আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা, আপনি কি কাউকে দেখতে পেয়েছেন? আগে আগে সকাল 5টার দিকে একটা গাড়ির আওয়াজ হয়েছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু তখন তো কাউকে দেখতে পাইনি। 6টার সময় যখন মর্নিং ওয়াক করতে যাই তখন দেখি এই অবস্থা। ঠিক আছে, আমরা আসছি, আপনি প্লিজ কিছুতে হাত দেবেন না আর বাড়ি থেকে বের হবেন না। শিবানীর টেবিলের ফোনটা দুপুরের দিকে বেজে উঠল। পানি, বাবা বলছি, একবার আমার রুমে আয় তো। শিবানী আর কোনো কথা না বাড়িয়ে ডিআইজির ঘরের দিকে পা বাড়ালো। ঘরের বাইরে থেকে চড়া সুরে কিছু তর্ক বিতর্ক শুনতে পেল। একটু ভয়ে ভয়ে দরজার ফাঁক দিয়ে মুখ বাড়ালো। স্যার আসবো? পুলিশের ডিআইজি শেখর রুদ্র সম্পর্কে শিবানীর বাবা হলেও অফিসে শিবানী প্রফেশনালিজম মেনে চলে। যতই হোক তার বসের বস বলে কথা। ঘরে ঢুকতেই শেখরবাবু বললেন, আয় আয় বস। তোর বস চ্যাটার্জি চায় এই কেসটা তুই দেখ একবার। ততক্ষণে শিবানী দেখল তার বস প্রদোষ চ্যাটার্জি চায়ের কাপে চুমুক দিতে দিতে তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। ঘরে ঢুকে একটা চেয়ার নিয়ে বসতেই শিবানী খেয়াল করল ঘরের ভেতরের দিকে সোফাতে একটি মোটা মধ্যবয়স্ক ভদ্রলোক বসে আছেন। পরনে ছাই রঙের প্যান্ট আর মভ রঙের শার্ট, পরিপাটি করে মোজা। চ্যাটার্জি না ঘুরেই বললেন, ইনি হচ্ছেন বারুইপুর থানার ওসি মৃণাল দেব। উনি একটা ভয়ঙ্কর কেস নিয়ে এসেছেন। বারুইপুর থানা আমাদের সহায়তা চায়। তো মৃণালবাবু, আপনি বলুন না হয়। আগে গত 2 সপ্তাহে এ নিয়ে 4টে মার্ডার হয়েছে। শুধু মার্ডার বললে ভুল হবে, একেবারে নৃশংসভাবে। আগের সপ্তাহে মঙ্গলবার প্রথম খুন হন 1 বছর 36-এর মহিলা। ওনার নগ্ন দেহ পাওয়া যায় হরিনাবি থেকে বারুইপুরের দিকে আসতে একটা ফাঁকা মাঠে। এরপর বৃহস্পতিবার খুন হন আরেকজন বছর 30-এর মহিলা। সকালে বারুইপুর স্টেশন থেকে কিছু এগিয়ে রেল লাইনের উপর তার বডি পাওয়া যায়। মানে ধড় থেকে মাথা একেবারে আলাদা, নগ্ন মহিলা দেহ। মাথাটা পাওয়া যায় বেশ অনেকটা দূরে, ওই আপনার বারুইপুর মহিলা থানা সংলগ্ন ওই নতুন পাড়ার একটা মাঠ রয়েছে, তার পাশে ময়লা স্তূপ থেকে পলি প্যাকেটে বাঁধা। পরের সপ্তাহে খুন মঙ্গলবার রাতে। যথারীতি বডি পাওয়া যায় পরদিন সকালে মাদারহাট চিলড্রেন্স পার্কে। এবার আর 2 নয়, বডি একেবারে 3 খণ্ড। মস্তকটি পার্কের এক ধারে, 2টি পা সহ মহিলার নিম্নাঙ্গ অন্য ধারে, আর মধ্যভাগের অনাবৃত মহিলা দেহখণ্ডটি কিছু দূরে দুর্গা মন্দিরের পেছনে। আর চতুর্থ মহিলা, আজ সকালে আমরা চম্পাহাটি ঘটকপুর রোডের ওপর বাবা পঞ্চাননের মন্দিরের সামনে একটা বাড়ি থেকে ফোন পেয়ে ছুটে যাই। গিয়ে দেখি 2টো কাটা পা, উরুর অংশ থেকে কাটা। দেহের বাকিটা আমরা পাইনি। এখনো ওই ভিকটিমদের বাড়িতে খবর নেওয়া আর জিজ্ঞাসাবাদ করা ছাড়া আর কোনো বিশেষ প্রোগ্রেস হয়নি। তাই আজ সকালে প্রদোষবাবুকে ফোন করে একবার কেসটা নিয়ে মিট করার আগ্রহ প্রকাশ করি। শিবানী একবার তার বাবা আর একবার তার বসের দিকে তাকায়। প্রদোষবাবু বলেন, তা শিবানী, তোমার কি মত, একবার দেখবে নাকি? শিবানী বাবার দিকে তাকিয়ে থাকে। শেখরবাবু স্মিত হেসে ঘাড় নেড়ে সম্মতি জানান। এই 4টে খুন কি কোরিলেটেড নাকি আলাদা ঘটনা? কোন তেমন ক্লু? মৃণালবাবু কয়েকটি ছবি এগিয়ে দিলেন। মনে তো হচ্ছে একই খুনে। দেহাংশ থেকে হলুদ, সিঁদুর, গন্ধক, কর্পূর এসবের ট্রেস পাওয়া গেছে। আর ফরেন্সিক বলছে বেশ শার্প একটা ছুরি দিয়ে দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। প্রথমটা মঙ্গলবার, দ্বিতীয়টা বৃহস্পতিবার, তৃতীয়টা মঙ্গলবারে, আর একটা আজ। আজ তো বৃহস্পতিবার, খুব সম্ভবত পরের খুনও আগামী মঙ্গলবার হতে চলেছে। মৃণালবাবু চোখ কুঁচকে শেখরের দিকে তাকালেন। শেখরবাবু হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, মাথাটা কি একেবারে গেছে?
কিছুই দেখলি না, ঠিকঠাক শুনলি না, এদিকে বলে দিলি আগামী মঙ্গলবার আবার খুন। সিঁদুর, গন্ধক, কর্পূর, এত কিছুর পরও কি তোমরা সত্যিই দেখতে পাচ্ছ না? আততাই কোনো একটা বিশেষ পুজোর মাধ্যমে মেয়েগুলোকে বলি চড়াচ্ছে, আর সেই কারণেই মঙ্গলবার আর বৃহস্পতিবারই সেই পুজোগুলো করছে। আর কটা খুন হবে বলতে পারছি না, তবে এই ধরনের নরবলি সাধারণত বিজোড় সংখ্যা হয়। খুন 4টে হয়েছে, মানে বিজোড় হতে মিনিমাম আরো একখানা দরকার। তাহলে উপায়? মৃতদের কোনো কমন লিঙ্ক? 4 নম্বর মহিলার তো এখনো শনাক্তকরণ হয়নি। বাকি 2 জন পেশায় দেহ ব্যবসায়ী ছিলেন আর কি, আর দ্বিতীয় জন ছিলেন অবিবাহিতা। প্রদোষবাবু চায়ের কাপ নামিয়ে রেখে শেখরবাবুর দিকে ফিরে বললেন, বুঝলেন স্যার, মনে হচ্ছে কোনো স্বনিযুক্ত সমাজ সংস্কারক নিজে হাতে এইসব দেহ ব্যবসায়ীদের সাফ করার ব্রত নিয়েছে। ওই কি সব বলে না, মরাল পুলিশিং টাইপের। সেটা হতে পারত, কিন্তু এক্ষেত্রে দুটো খটকা রয়েই যায়। আমাদের নীতি পুলিশ খুনি একজন বেশ্যাকে খুন করতে চায়, তা বেশ, শুধু শুধু তাকে পুজো করতে যাবে কেন? আর দ্বিতীয় জন অবিবাহিত ছিল। আরে এটা বুঝলে না, শুদ্ধিকরণ প্রক্রিয়া। দেবতার উদ্দেশ্যে বলি চড়ানোর আগে শুদ্ধিকরণ প্রক্রিয়া। সেটা মেনে নিলেও আরো একটা খটকা থেকে যায়। নীতি পুলিশের যদি যৌনতা এতটাই অস্বস্তিদায়ক হয়, তাহলে সে খুন করার পর নগ্ন নারীর দেহ ছড়িয়ে রাখবে কেন? নগ্ন নারী দেহ না চাইতেও যৌনতারই প্রতীক হিসেবে ধরা হয়। এবার প্রদোষ চ্যাটার্জি একটু বিরক্ত হয়ে উঠলেন। আর সে তুমি যাই বলো, এরকম একটা বিকৃত মস্তিষ্কের কাজের লজিক খোঁজা পাগলাম। তার মনে হয়েছে তাই নগ্ন দেহাংশ ছড়িয়ে দিয়েছে। তো তাহলে এখন আমরা কি করি? আপনি চাইলে সব রিপোর্টের 1 কপি করে রেখে যেতে পারেন। আমি যদি কিছু জানতে পারি আপনাকে জানাবো। এর মধ্যে মৃণালবাবুর মোবাইল বেজে ওঠে। 1 মিনিট। হ্যালো, ও আচ্ছা, পাওয়া গেছে? হ্যাঁ, তোমরা খুঁজতে থাকো, না হলে শনাক্ত করার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, রাখছি। আগে দেহের নিম্নাঙ্গের অংশটুকু পাওয়া গেছে, মানে উরুর ওপর থেকে পেট অব্দি। পেট থেকে ওপরের বাকি অংশ আমার লোকেরা খুঁজে বেড়াচ্ছে। বুঝলে মৃণাল, পরের মঙ্গলবার নাইট ডিউটি বাড়িয়ে দাও। মৃণালবাবু উঠতে যাবেন, হঠাৎ শিবানী প্রশ্ন করে বসল, আপনি তো অনেকদিন হলো বিপত্নিক, আপনার ছেলেও বোধহয় আপনার সঙ্গে থাকে না, সম্ভবত আইআইটি দিল্লি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার যখন ছেলের 5 বছর বয়স তখন আমার স্ত্রী গত হন। ছেলে এখন আইআইটি দিল্লিতে পড়ে, ফাইনাল ইয়ার ইলেকট্রিক্যাল পড়ছে। আমি একাই থাকি। যদি কিছু মনে না করেন, বলি কি, এখন কালার ব্লাইন্ডের জন্য অনেক রকমই লেন্স বেরিয়েছে, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, আপনার অসুবিধা কিছুটা কমবে। হ্যাঁ, ছেলেও বলছিল বটে, দেখি কবে ডাক্তারের কাছে যাওয়া যায়। মৃণালবাবু আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। প্রদোষবাবু কিছুক্ষণ শিবানীর দিকে তাকিয়ে থেকে শেখরবাবুর দিকে অবাক ভাবে চাইলেন। শেখরবাবু মুচকি হেসে শিবানীকে বললেন, দেখ, আমি জানতে চাই না তুই কিভাবে এসব বললি। জেঠুর স্বভাব দিন দিন তুইও পাচ্ছিস। এসব না করাই কি ভালো নয়? বাট আই ওয়ান্ট টু নো। তা এমন রকেট সায়েন্স নয় স্যার। ওনার মোবাইলের ব্যাক কভারটা একটা কাস্টমাইজ কভার, যার পেছনে একটা কম বয়সী ছেলের সাথে ওনার ছবি, সাথে লেখা মাই সুপার ড্যাড। তাই বুঝলাম ছবিটি ওনার ছেলের। কভারেরই একটা সাইডে লেখা একটা লোগো ছিল, রঁদেভু। এটি হলো আইআইটি দিল্লির কালচারাল ফেস্টের নাম। বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলোতে তাদের কালচারাল ফেস্টের সময় এরকম বিভিন্ন মার্চেন্ডাইজ দেওয়া হয়, যেমন কফি কাপ, টি শার্ট। ওদের হয়তো আগের বছর কাস্টমাইজ মোবাইল ব্যাক কভার দিয়েছিল, সেটি সে বাবাকে উপহার দিয়েছে। আর বিপত্নিক? আগে ওর মোবাইলের ওয়ালপেপারে দেখলাম মোটামুটি বছর 30-এর মহিলার ছবিতে একটি ফুলের হার লাগানো অবস্থায়, মানে দেওয়ালে টানানো ছবিটির মোবাইল ক্যামেরায় ছবি তোলা আর কি। রিসেন্টলি ওই মহিলা মারা গেলে মোবাইলেই বা কোনো না কোনো ডিজিটাল পিকচারই ওয়ালপেপার থাকতো, শুধু শুধু একটা দেওয়ালে টানানো ঝাপসা হয়ে আসা ছবির পিকচার তুলে মোবাইলের ওয়ালপেপার করতে হতো না। ভদ্রলোকের এখন বয়স প্রায় 50, তাই ওই মহিলার মৃণালবাবুর স্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। মায়ের ছবিও তো হতে পারত। আগে তার সম্ভাবনা কম। বছর 30-এর মহিলার ছবিটি যদি ওনার মায়ের হয়, সেক্ষেত্রে ছবিটি ব্ল্যাক এন্ড হোয়াইট হতো। ওনার মায়ের 30 বছর বয়সে কালার ফটোগ্রাফি ছিল না। প্রদোষবাবু ভ্যাবাচাকা খেয়ে নিজের মোবাইলটা টেবিল থেকে তুলে পকেটে ভরে নিলেন। আর কালার ব্লাইন্ডের ব্যাপারটা? উনি নিজেই বললেন উনি একা থাকেন, সব কাজ উনি নিজেই করেন। ওনার জামা, প্যান্ট, জুতো সব পরিপাটি। ভদ্রলোক ফিটফাট থাকতে ভালোবাসেন। সেখানে মফ কালার শার্টের একটি বোতামের সুতোর রং নীল।
বোতামটি ছিঁড়ে যাওয়ায় ভদ্রলোক নিজেই সেলাই করেছেন। এরকম ফিটফাট একটি লোক এরকম ভুল তখনই করতে পারেন যখন তিনি দুটো রঙের পার্থক্য ধরতে পারেন না। মানে সহজ, উনি কালার ব্লাইন্ড। যেসব রঙের সাথে লালের মিশ্রণ থাকে সেগুলি রেড কালার এলিমেন্ট ওনার চোখ দেখতে পায় না। আর যদি কোনো দর্জি করে থাকতো? তাহলে তার দোকান এতদিনে উঠে যেত। প্রদোষবাবু আর কোনো কথা না বলে উঠে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, দেখো যদি মৃণালবাবুকে কোনো হেল্প করতে পারো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই চেষ্টা করব। আপনার স্ত্রী কি বাপের বাড়ি গেছে নাকি অন্য কোথাও? প্রদোষবাবু পেছন ঘুরে একবার দেখেই গটগটিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। শেখরবাবু শিবানীর দিকে ফিরে বললেন, এবার এটা কিভাবে? এত বছর ধরে তোমার সাথে কাজ করছো, কখনো ইউনিফর্মে ময়লা দেখেছো? আর একই অফিসে কাজ করার সুবাদে মোটামুটি আমাদের জানা যে ওনার স্ত্রী সূচিবায়ী স্বভাবের কথা। কিন্তু আজকে ওনার প্যান্টের পিছনে কালকের বৃষ্টির পরের হালকা কাদার ছিঁড়েগুলো এখনো আছে। পরের দিন শুক্রবার শিবানী সন্ধ্যেবেলা অফিস থেকে সোজা ফিরেই জেঠুর ঘরে ঢুকল। দেখল জেঠু ল্যাপটপে বসে কিছু একটা করছেন, আর ইন্দ্রাণী পাশের সোফাতে আজ শোয়া হয়ে টক্সোলজি নিয়ে একটি বই পড়ছে। শিবানী দুজনের দিকেই একবার দেখে বলল, আমার কাছে একটা ইন্টারেস্টিং কেস আছে, তোমরা কি শুনবে? প্রখর রুদ্র কিছু না বলে একবার মুখ তুলে তাকালেন। ইন্দ্রাণী বই থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করল, বাবা কি জানে আজ তুই আবার নিজে ড্রাইভ করে ফিরেছিস? তোর কিন্তু এখনো লাইসেন্স হয়নি। বেশি ফ্যাচ ফ্যাচ করিস না, কদিনের মধ্যেই পেয়ে যাবো। তোকে কে বললো আমি ড্রাইভ করে এসেছি? তোর ইউনিফর্ম সবে গাড়ি থেকে নেমে এলি তো, তাই কাঁধের কাছে সিট বেল্টের দাগটা হালকা হলেও বোঝা যাচ্ছে। সেই লোকে গাড়ির সামনে বসলেও সিট বেল্ট পরে। সেক্ষেত্রে সিট বেল্টের দাগ বা কাঁধের উপরে থাকবে, ড্রাইভিং সিটে বসলেই ডান কাঁধে ছাপ পড়বে। যাই হোক, তোর কেসটা বল। শিবানী আর বেশি কিছু কথা না বাড়িয়ে মৃণালবাবু যা যা বলেছিলেন সেসব বলতে শুরু করল। জেঠু টেবিলের সব রিপোর্টগুলো সাজিয়ে দিল, আর ইন্দ্রাণী সোফাতে শুয়ে শুয়েই ভিকটিমদের পিকচারগুলো ল্যাপটপে সিডি ঢুকিয়ে দেখতে লাগল। শিবানীর বলা শেষ হলে প্রখর রুদ্র পোস্টমর্টেম রিপোর্টের উপর চোখ বুলিয়ে বললেন, ইন্টারেস্টিং। কি হলো? রিপোর্ট বলছে যে 3 জনের বডি পাওয়া গেছে তাদের ভাজাইনাতে পুরুষের প্রি ইজাকুলেশন বডি ফ্লুইড পাওয়া গেছে, কিন্তু সিমেন নয়। এমনকি ভিকটিমদের পিউবিক হেয়ারেও ইজাকুলেশন বডি ফ্লুইড আছে, কিন্তু সিমেনের কোনো ট্রেস মাত্র নেই। এমনকি সারা দেহের কোথাও সিমেনের সামান্য ট্রেস নেই। আজব তো। ইন্দ্রাণী ছবিগুলো জুম করে দেখতে দেখতে ধীরে ধীরে বলল, আচ্ছা বানি, তুই তো বললি শার্প ছুরি ব্যবহার করা হয়েছে, তাই না? ফরেনসিক তো তাই বলছে। চতুর্থ বডির সব পার্টগুলো খুঁজে পাওয়া দরকার। তবে তুই বোধহয় ঠিক দিকেই এগোচ্ছিস। পরের খুনটা মঙ্গলবারেই হচ্ছে। আচ্ছা তোরা কি জানিস তোদের এই আততায়ী পার্কিনসনের মতো কোনো নার্ভের অসুখে ভুগছে? মানে? ইন্দ্রাণী ছবিগুলোকে জুম করে দেহের কাটা অংশগুলোর উপর রাখল। দেখ, ধারালো ছুরি দিয়ে কাটা, তাই কাটা জায়গাগুলো শার্প। কোনো ঘষে ঘষে বল প্রয়োগ করে কাটার চিহ্ন নেই, কিন্তু কাটার লাইনটা মোটেই এক রেখায় নয়, কখনো কাটতে কাটতে ভেতরের দিকে চলে গেছে, আবার কখনো বাইরের দিকে। ছুরি ধারালো হলে সাধারণত এরকম তখনই হতে পারে যদি কাটার সময় তার হাত কাঁপতে থাকে। আর এরকম একজন ঠান্ডা মাথার খুনের হাত ভয়ে কাঁপবে না নিশ্চয়ই। একবার পারলে মৃণাল বাবুকে ফোন করে বডির বাকি পার্টগুলো খুঁজে পেল কিনা জিজ্ঞেস করত। আর কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর হ্যাঁ, কোনো প্রত্যক্ষদর্শী। শিবানী ফোন করে কিছুক্ষণ কথা বলে জেঠুর দিকে ফিরে বলল, হ্যাঁ, বাকি বডি পার্টসগুলো পেয়েছে, যথারীতি ছিন্ন মস্তক ও দেহের ঊর্ধ্বাংশ পেট থেকে গলা অবধি। আর প্রত্যক্ষদর্শী বলতে চতুর্থ দেহ খণ্ডগুলি যার বাড়ি থেকে পাওয়া গেছে সেই নিহার চৌধুরী, আর ওনারই পাড়ার নাইট গার্ড। দুজনে প্রায় একই সময় দেখতে পান, একজন বাড়ি থেকে বের হই, অন্যজন রাস্তা থেকে। ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সহজ নয়। আমাদের স্কিনের উপর লিভিং বডিতেই ফিঙ্গারপ্রিন্ট সাস্টেন করে মাত্র 15 মিনিট। সেখানে মৃত শরীরে তো খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আরটিএক্স মানে রুথেনিয়াম টেট্রাঅক্সাইড, highly unstable reactive agent with organic compounds. ঘামের অর্গ্যানিক ইনসলিউবল কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করে রুথেনিয়াম ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, যা অনেক বেশি স্টেবল আর রং গাঢ় ছাই। মূলত মৃতদেহের উপর থেকে ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপ করতে কাজে লাগে। এবারের বডি পার্টসগুলো লালবাজারে পাঠাতে বল। আই এম শিওর কিছু না কিছু পাওয়া যাবে। এত নৃশংসভাবে মানুষগুলোকে কেটেছে, কিছু না কিছু ফিঙ্গারপ্রিন্ট তো ভুলবশত হলেও থেকেই যাবে।
শিবানী একবার ইন্দ্রাণীর দিকে অবাক দৃষ্টিতে তাকায়, তারপর মৃণালবাবুকে ফোন করে। I want all the body parts at Lalbajar right now. সোমবার সকালের ব্যস্ত অফিসের ফাঁকে জেঠুমণিকে শিবানীর ফোন। মৃণালবাবু বেশ কাজের লোক আর অভিজ্ঞও বটে। কোনো ক্লু না পেয়ে এলোপাথারি সন্দেহজনক সবার ফিঙ্গারপ্রিন্ট ও জিজ্ঞাসাবাদ করেছেন, সব আপডেট দিয়েছেন, সব ভিকটিমদের সেই দিনের ফোন কল লিস্ট বের করে আটিপাটি করে সব তোলপাড় করে ফেলেছেন। সবার মধ্যে একটি নাম্বার কমন, নিহার চৌধুরী। আচ্ছা, স্ট্রেঞ্জ। ভদ্রলোক কি বলছেন? জেরার মুখে তিনি স্বীকার করেছেন একা থাকেন, তাই আর কি বিভিন্ন এসকর্ট সার্ভিসে তার চেনা জানা আছে। সেখান থেকেই তিনি মাঝে মাঝে এই সমস্ত মহিলাদের ফোন করে রাতে তার বাড়িতে আসতে বলে থাকেন। দ্বিতীয় মহিলাটি তার অফিসের পরিচিত, নিজেই বাড়িতে ডেকেছিলেন। বুঝতেই পারছো ব্যাপারটা, কি জন্য আর নাই বা বললাম। ফিঙ্গারপ্রিন্ট কি বলছে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। উনি স্বীকার করেছেন ওই সবকটি মহিলার সাথেই খুনের আগে রাতগুলিতে তিনি শারীরিকভাবেও ঘনিষ্ঠ হয়েছেন। তাই ওদের দেহে নিহার চৌধুরীর ফিঙ্গারপ্রিন্ট থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর প্রি ইজাকুলেশন বডি ফ্লুইড ম্যাচড, কিন্তু ওই আবার ডেড এন্ড। উনি নিজেই স্বীকার করেছেন ওদের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন। কারোর সাথে সেক্স করাটা তো আর অপরাধের মধ্যে পড়ে না। তার বেসিসে কি করে আমরা কাউকে খুনের কেস দিতে পারি? আমরা আমাদের মতো করে কড়া জেরা করে যাচ্ছি, কিন্তু উনি একই কথা বলছেন। ওনার মতে ওই মহিলারা তার বাড়ি থেকে বের হওয়ার পরই হয়তো কেউ তাদের টার্গেট করেছিল। ওর মতে কেউ ওনাকে ফাঁসাতে চেষ্টা করছে, তাই এসব। সন্দেহের তালিকায় কারো নাম দিয়েছেন? বলছেন অনিমেষ ঘোষ, পাড়ার ক্লাবের সেক্রেটারি। কয়েকবার নাকি নিহারবাবুকে শাসিয়েছেন ভদ্রপাড়া এসব করলে একদম শেষ করে দেবো বলে। 1 মাস আগে নাকি একবার পাড়ার কিছু ছেলেদের নিয়ে অনিমেষ ঘোষ এসেছিলেন নিহারবাবুকে গণধোলাই দিতে। নিহারবাবু পুলিশে ডায়েরিও করেছিলেন। বারুইপুর থানার সে রিপোর্টের কপি মৃণালবাবু ফ্যাক্সও করেছিলেন। নিহারবাবু মিথ্যে বলছেন না। খুনগুলো শুরুও হয়েছে সপ্তাহ 3 আগে থেকে। তাহলে এখন কি করবি ভাবছিস? জেরা চালিয়ে যাবো আরো ঘন্টাখানেক। যদি শেষ পর্যন্ত কিছুই না পাই তাহলে আর কি করব? আপাতত ছেড়ে দেওয়া ছাড়া তো উপায় নেই। ঠিক আছে, যেটা ভালো বুঝিস তোরা। নতুন কিছু জানতে পারলে জানাস, আর আমি দেখি আমার মতো করে কিছু খুঁজে পাই কিনা। প্রখর রুদ্র ফোন রেখে ইন্দ্রাণীকে নিচে ডেকে আনলেন। এই দুজনের ব্যাপারে একটু খোঁজ খবর করে আয়, নিহার চৌধুরী আর অনিমেষ ঘোষ। ইন্দ্রাণী বাড়ি থেকে বের হওয়ার আগে একবার শিবানীকে ফোন করে। আচ্ছা, গত বৃহস্পতিবার যখন মৃণালবাবু লালবাজার এসেছিলেন তখন চতুর্থ ভিক্টিমের ঠিক কি কি পাওয়া গেছিল রে? কেন? শুধু দুটো পা। লালবাজারে তো ওনার ফোন আসে যে উড়ু থেকে পিঠ পর্যন্ত অংশ তার লোকেরা খুঁজে পেয়েছেন। দুটো কাটা পায়ের ছবি তুই দেখেছিস ভালো করে? হ্যাঁ, দুটো পা, কোথাও কিছু নেই, আর অনাবৃত, কোনো গয়নাও নেই। সেটাই ভাবছি। অথচ দুটো পা দেখি মৃণালবাবু বলে দিলেন মহিলার মৃতদেহ, কিন্তু তখন তো পোস্টমর্টম হয়নি। যাই হোক, ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। তো সে হয়তো আগের 3 জন মহিলা ছিলেন তাই। ইন্দ্রাণী আর শিবানীর পুরো কথা না শুনেই ফোনটা কেটে দেয়। হ্যালো হ্যালো, শেখর, আমি দাদা কথা বলছি। হ্যাঁ দাদা, বল রে। একটু লেট হচ্ছে ফিরতে, তুই চিন্তা করিস না, 1 ঘন্টার মধ্যে বেরোচ্ছি। সেটা নয়, ইন্দ্রাণী সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, মাঝে দুপুরে একবার ফোন করেছিল, কিন্তু এখন তো রাত 8টা বাজতে যায়, ফিরলো না, আর এই ফোনটাও সুইচ অফ বলছে। ও আচ্ছা। আরে আজকালকার মেয়ে আছে কোনো বন্ধুদের সঙ্গে, হয়তো ফোনে চার্জ নেই। আর ঘন্টাখানেক দেখি, এর মধ্যে না ফিরলে দেখছি। প্রখর রুদ্র ফোন রেখে শিবানীকে কল করলেন। ইন্দ্রাণী এখনো বাড়ি ফেরেনি। সকালে তুই ফোন করার পর কটা কাজ দিয়ে বারুইপুর পাঠিয়েছিলাম, এখন ফোনটাও সুইচ অফ। তোর বাবা ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে। হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমি ওকে একা একা এরকম পাঠিয়ে দিলে? আর ওকে পাগল? ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি দেখছি। শিবানী ফোন রেখেই কন্ট্রোল রুমে ফোন করে। দাসবাবু, আমি একটা ফোন নাম্বার পাঠাচ্ছি, প্লিজ লাস্ট লোকেশন কোথায় তাড়াতাড়ি জানান। শিবানী বারুইপুরের দিকে গাড়ি ছোটায়। এখনো ইন্দ্রাণীর মাথাটা ঝিমঝিম করছে, চোখ ঝাপসা। শুধু সে দেখতে পাচ্ছে তার চারিদিকে বৃত্তাকারে মোমবাতি জ্বলছে। সামনে ধূপ, ধুনো, গন্ধক, কর্পূর ছড়ানো।
মোমবাতির আলোকবৃত্তের বাইরে একটি লোক আলখাল্লার মতো পোশাক পরে নিচু হয়ে একটা লাল মলাটের বই থেকে কিছু মন্ত্র বিড়বিড় করে পড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে ওপরের দিকে দুহাত তুলে সামনের অগ্নিকুণ্ডে ঘি ঢেলে দিচ্ছে। অন্ধকারে লোকটির মুখ দেখা না গেলেও ইন্দ্রাণী জানে সেটাকে, তাই চিৎকার করে বলতে চাইল, শয়তান তোর খেলা শেষ, কিন্তু পারল না। এতক্ষণে ইন্দ্রাণী বুঝল তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছে। এবার একটা ভয়ের গাঢ় গন্ধ ইন্দ্রাণীর নাক দিয়ে ফুসফুসে ঢুকে এলো পাথাড়ি চিৎকার করতে থাকল, কিন্তু তার শব্দ শুধু ইন্দ্রাণী পাচ্ছে। কন্ট্রোল রুম থেকে শিবানীর ফোনে ফোন আসে। ইন্দ্রাণীর ফোন শেষ ধরা পড়েছে বারুইপুর স্টেশন রোডের উপর, তারপর আর পাওয়া যাচ্ছে না। শিবানী বুঝতে পারে না যে স্টেশন রোডের এত বড় জায়গায় কোথায় সে ইন্দ্রাণীকে খুঁজবে। হঠাৎই শিবানীর ফোন বেজে ওঠে, বিকাশের ফোন। কলেজে পড়তে বিকাশ, শিবানী, ইন্দ্রাণী, আসিফ ও মৌলিকের একটি 5 জনের দল ছিল, যারা বিভিন্ন রহস্য সমাধান করে নিজেদের মধ্যে একটা সিক্রেট ফেসবুক গ্রুপে শেয়ার করত। এটা অনেকটা তাদের কাছে একটা গেমের মতো ছিল, কে কতটা কাউকে দেখেই তথ্য সংগ্রহ করে ফেলতে পারত তার খেলা। কিন্তু সেসব 5 বছর আগের কথা, তাই এই টেনশনের মুহূর্তে শিবানী ফোনটা কেটে দেয়। বিকাশ আবার ফোন করে। এবার শিবানী অনিচ্ছা সত্ত্বেও ধরার সঙ্গে সঙ্গে বিকাশ বলে ওঠে, ইন্দ্রাণী কোথায় রে? মানে তুই কিছু জানিস নাকি? ইন্দ্রাকে সন্ধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ঠিক এই ভয়টাই করেছিলাম। কলেজে থাকতেও যেমন ডাকাবুকো স্বভাবের ছিল, এখনো বদলালো না। আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপে ও 6টার দিকে লাইভ এসেছিল। একটা লোকের সাথে কথা বলছিল, মনে হচ্ছিল ও লুকিয়ে বোধহয় লোকটা জবানবন্দি রেকর্ড করছিল। আমি অফিস থেকে ফিরে জাস্ট দেখে হাড় হিম হয়ে গেল। তুইও তাড়াতাড়ি দেখ, কোনো বিপদ হওয়ার আগেই ওকে খুঁজে বের কর। ও আর জায়গাটার 1 কিলোমিটার রেডিয়াসে একটা মন্দির আর একটা মসজিদ দুটোই আছে। ঈশার আজান আর মন্দিরের সন্ধ্যারতির ঘন্টার শব্দ দুটো এই ভিডিওতে ভীষণ হালকা হলেও পাওয়া কিন্তু যাচ্ছিল। তোকে অনেক থ্যাঙ্কস রে, বাকিটা আমি দেখছি। শিবানী মৃণাল বাবুকে ফোন করে। প্লিজ তাড়াতাড়ি স্টেশন রোডে আসুন, আমার বোন ওই শয়তানটার খপ্পরে পড়েছে। আমি 10 মিনিটে বারুইপুর ঢুকছি। অন্ধকারে লোকটা মন্ত্র পড়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, হে মা, মা আমায় শক্তি দে, মা শক্তি দে। নিজের কালো আলখাল্লাটা একটা টানে খুলে দিয়ে নগ্ন শরীরে হাতে একটা লম্বা ধারালো ছুরি নিয়ে ইন্দ্রাণীর দিকে এগিয়ে আসতে থাকে সে। ইন্দ্রাণী ভয়ে গোঙাতে থাকে, ছটফটিয়ে ওঠে, কিন্তু তার হাত পা সব বাঁধা। লোকটা ইন্দ্রাণীর কানের কাছে এসে একটা হিসে গলায় বলতে থাকে, তুমি অনেক জেনে গিয়েছিলে মামুনি, তোমার মাধ্যমেই আমি এবার শক্তি পাবো। ধারালো ছুরির ফলা দিয়ে এক টানে ইন্দ্রাণীর সালোয়ার কেটে 2 টুকরো করে ফেলে লোকটা। অন্য হাত দিয়ে কর্পূর গন্ধক আর হলুদ মেশানো চূর্ণ ইন্দ্রাণীর গায়ে ঘষে দিতে থাকে। কর্পূর আর গন্ধকের গন্ধে ইন্দ্রাণীর দম বন্ধ হয়ে যেতে থাকে। ভয় আর ঘৃণা এসে কোকিয়ে ওঠে। লোকটি এবার ইন্দ্রাণীর ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাসী স্ট্র্যাপের উপর ধারালো ছুরিটা রেখে কাটতে উদ্যত হয়। ইন্দ্রাণী ভয়ে ছটফটিয়ে চেঁচাতে চেষ্টা করে। লোকটা খিলখিলিয়ে হেসে ওঠে। ইন্দ্রাণীর ঘাড়ের কাছে লম্বা জিভ দিয়ে সাপের মতো চেটে দেয়। ইন্দ্রাণী নিজের হাত পাগুলো টেনে ছাড়ানোর চেষ্টা করে। লোকটা স্ট্র্যাপের উপর ধীরে ধীরে ছুরিটা ঘষতে থাকে। ইন্দ্রাণীর চোখ জলে ঝাপসা হয়ে আসে। এক মুহূর্তে বাড়ির সবার কথা মনে পড়তে থাকে। তোমার খেলা শেষ শয়তান। ইন্দ্রাণী চোখ খুলে তাকিয়ে দেখে শিবানী দরজা ভেঙে তার সামনে এসে দাঁড়িয়েছে। পেছনে উলঙ্গ দেহে লোকটা পড়ে আছে।
কাঁধে গুলির ক্ষত থেকে রক্ত পড়ছে। শিবানী ছুটে এসে মেঝেতে পড়ে থাকা কালো আলখাল্লাটা দিয়ে ইন্দ্রাণীকে জড়িয়ে দেয়। মৃণালবাবু ও তার কনস্টেবলরা ঘরে ঢুকে লোকটাকে পাকড়াও করে ফেলে। লোকটা রাগে ফুঁসতে থাকে। শিবানী ইন্দ্রাণীর বাঁধন খুলে দেয়। ইন্দ্রাণী শিবানীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিবানীর চোখেও জল চলে আসে। তাও সামনে নিয়ে এসে বলে, গুড জব ইন্দ্রা, শয়তানটার ফাঁসি যাতে হয় আমি দেখব। এখন বাড়ি চল, সবাই চিন্তা করছে রে। ইন্দ্রাণী এবার কিছুটা ধাতস্থ হয়ে নিজের দিকে ইশারা করে বলে, কিন্তু এই অবস্থায় গেলে বাবা আমাকে মেরেই ফেলবে, আর জেঠুকে এসবের জন্য দায়ী করবে। ওকে না, আমি দেখছি। শিবানী বাইরে থেকে মৃণালবাবুকে ডেকে পাঠায়। মৃণালবাবু বলছে, আপনি তো একাই থাকেন, আপনার বাড়ির বাথরুমটা যদি একটু ব্যবহার করা যেত, মানে ইন্দ্রার যা অবস্থা। আরে নিশ্চয়ই, এতে বলার কি আছে, আসুন। আর আমি একটা কনস্টেবলকে পাঠিয়ে এক্ষুনি পাশের কোনো দোকান থেকে ওর একটা পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ মৃণালবাবু। আর একটা অনুরোধ, আপনার ভিডিও এভিডেন্স তো পেয়ে গেছেন, আততায়ী জবানবন্দি। আমার মনে হয় কোর্টে আপনাদের শাস্তি নিশ্চিত করতে আর কোনো অসুবিধা হবে না। শুধু একটা অনুরোধ, বোনের এই ব্যাপারটা যদি লালবাজার পর্যন্ত না পৌঁছয় তাহলে কৃতজ্ঞ থাকবো। ওকে, তাই হবে শিবানী। তোমরা দুই বোনই খুব সাহসী। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাত 10:30। শিবানীর সাদা স্করপিওতে দুই বোন উঠে পড়ে। মৃণালবাবুর বাড়ি থেকে ভালো করে স্নান করে নতুন পোশাক পরে ইন্দ্রাণী এখনো গাড়ির সামনে ভয়ে কুঁকড়ে বসে আছে। শিবানী চুপচাপ স্টিয়ারিং হাতে বাড়ির দিকে গাড়ি ছোটায়। ইন্দ্রাণী অস্ফুট স্বরে বলে ওঠে, বিনা লাইসেন্সে গাড়ি চালালে বাবা বকবে কিন্তু। শিবানী কিছু না বলে পকেট থেকে তার সদ্য পাওয়া লাইসেন্সটা ইন্দ্রাণীর দিকে এগিয়ে দিয়ে বলে, আর আপনি বিনা লাইসেন্সে যেটি করলেন সেটা নিয়ে কিছু বলবেন কি? পারফেক্ট ক্রাইম ছিল। লোকটা নিজের জবানবন্দি ছাড়া কোনো প্রমাণই লোকটার বিরুদ্ধে কোর্টে ওর অপরাধ প্রমাণ করতে পারত না। ছাড়া পেয়েই যেত। তোদের এত চেষ্টাতে ও মুখ খুলেছিল কি? তাই ওকে ধরতে কাউকে না কাউকে তোপ হতেই হতো। তাই বলে নিজেকে? তুই কি পাগল? না, আসলে অসতর্ক হয়ে পড়েছিলাম। এসেছিলাম শুধু জিজ্ঞাসাবাদ করতেই, কিন্তু সেটাই যে জবানবন্দি হয়ে যাবে বুঝতে পারিনি। যখন বুঝলাম তখনই বিপদ বুঝে আমাদের পুরনো গ্রুপে ফেসবুক লাইভটা চালিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই নিশ্চয়ই ভিডিওটা দেখেই অফিস থেকে বেরিয়ে পড়বি। শিবানী ইন্দ্রাণীর হাতটা চেপে ধরে। সরি রে, এতটাই বিজি ছিলাম যে ফেসবুক দেখা হয়নি। সত্যিই গুড জব। তোকে চিন্তা করতে হবে না, বাড়িতে সামলে নিয়েছি। বলেছি তুই শপিং এ গিয়েছিলি, ফোনে চার্জ ছিল না, তুই তোর বন্ধুর ফোন থেকে আমায় ফোন করেছিলি, আমরা একসাথে ফিরছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিওটা কি তুই পুরোটা দেখেছিলি? না রে, পুরোটা দেখার মতো তখন সময় ছিল না। ইন্দ্রাণী কিছু না বলে শিবানীর ফোনটা খুলে ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটা চালিয়ে গাড়ির সামনে রাখে। ভিডিওটা চলতে থাকে। লুকিয়ে হাতে ধরা ফোন ক্যামেরার ওপারের মুখটি শিবানী চেনা, নিহার চৌধুরী। ভিডিও কথোপকথন শুনতে শুনতে শিবানী গাড়ি চালাতে থাকে। ভিডিওর এপারে মহিলা কণ্ঠের প্রথম প্রশ্ন। আপনাকে আবার করে এসব প্রশ্ন করার জন্য খুব দুঃখিত, কিন্তু আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার ক্লায়েন্ট গত সপ্তাহে খুন হয়েছে। পুলিশের সন্দেহ আপনার দিকে, আর সে ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। নিহার চৌধুরী শান্ত চোখে বলেন, করুন। আপনার জিনোফোবিয়া আছে তো? না না না, আপনাকে কে বললো? মিথ্যে বলে লাভ নেই। আপনি 3 মাস যে মনোবিদের কাছে সেশনের জন্য যেতেন তার সব রিপোর্ট আছে। সেই ডাক্তারও বলেছেন জিনোফোবিয়ার কারণেই আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একই কারণে আপনার বিয়েও টেকেনি। চিকিৎসাটা বন্ধ না করাতেই পারতেন। সেসব আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি নাক না গলালেই ভালো লাগবে। কোন বেশ্যাটা আপনার ক্লায়েন্ট? সেটা আমি বলতে বাধ্য নই। তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। সেক্ষেত্রে আমার সমস্ত প্রমাণ পুলিশকে দিয়ে দিতে বাধ্য হব। তারা তাদের মতো করে বাকি কথা আপনার কাছ থেকে জেনে নেবে। সেটা বোধহয় খুব একটা সুখকর হবে না। এমনিতেই পুলিশ আপনাকে সন্দেহ করছে। তারপর আমার সংগ্রহ করা প্রমাণগুলো পেলে বোধহয় ব্যাপারটা শুধুমাত্র জিজ্ঞাসাবাদে আর সীমাবদ্ধ থাকবে না। কি প্রমাণ একটু শুনি। আজ সকালে মৃণালবাবুকে জিজ্ঞেস করি গত বৃহস্পতিবার সকালে আপনার এখান থেকে শুধু 2টো পা দেখেই কি করে নিশ্চিত হলেন ওটা কোনো মহিলা? পায়ে কোনো গয়না নেই, নেল পলিশ নেই। অনেক ভেবে বললেন কনস্টেবল সুদীপ তাই বলেছিল। আমি সুদীপকেও একই প্রশ্ন জিজ্ঞেস করি,
তার উত্তর ছিল ফোনে আপনি তাকে বলেছিলেন। এবার আপনি বলবেন কি আপনি কি করে জানলেন? না মানে মহিলাই হবে। আমি বলি, আপনি এই 4 জনকে খুন করলেন। প্রথম 3টে ঠিকই ছিল, চতুর্থ খুনটা করে ভোরে বাড়ি থেকে বের হওয়ার সময় বাঁধল বিপত্তি। পাড়া 3-4টে কুকুর আপনাকে ঘিরে ধরে এমন শোরগোল বাঁধালো যে নাইট গার্ড ছুটে এলো। আমার কষ্ট কল্পনা নয়, ওই গার্ডটি নিজেই বলেছে এক ঝাঁক কুকুরের ডাক শুনে সে আপনার বাড়ির দিকে ছুটে এসেছিল। অবস্থা বেগতিক বুঝে আপনি নিজেই পুলিশে ফোন করলেন, কিন্তু এটা যেহেতু আপনার প্ল্যানই ছিল না তাই উত্তেজনায় একটা ছোট্ট ভুল করে বসলেন। ওটা না হলে বোধহয় আমিও এতটা শিওর হতে পারতাম না। সবই ঠিক, কিন্তু কোর্টে কিভাবে প্রমাণ করবে? কেউ আমাকে মারতে দেখেনি, আর আমি নিজেই স্বীকার করেছি এই মহিলাদের সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল। তাই ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে বডি ফ্লুইড কোনো কিছুরই আর ভ্যালিড থাকে না। কিন্তু বোধহয় এখনো কেউ একটা জিনিস খেয়াল করেনি, তাই আপনাকে ধরতে পারেনি। কি? ওই যে আপনার জিনোফোবিয়া, যে কারণে আপনি একটিও শারীরিক সম্পর্ক সম্পন্ন করতে পারেননি। আর আপনার হাতের কম্পন। প্রথমে ভেবেছিলাম পার্কিনসন্স ডিজিজ, তবে আপনাকে এখন দেখে বুঝছি আপনারটা পার্কিনসন নয়। আপনি উত্তেজিত হয়ে পড়লে তবেই আপনার হাত কাঁপতে থাকে। আমি যখন এসেছিলাম আপনি কিন্তু স্বাভাবিক ছিলেন, কিন্তু এখন আপনার হাতে কম্পন শুরু হয়েছে। রেয়ার নার্ভ ডিসঅর্ডার। তবে আপনার ফোন কলটা সত্যি মারাত্মক ছিল। নিজের ফোন থেকে সবাইকে ফোন করেছিলেন এবং সেটা স্বীকারও করে নিলেন, যেন 8-5টা লোকের মধ্যেই শারীরিক খিদে মেটাতেই ফোন করেছিলেন। পারফেক্ট। সমান থেকেও নিন। এই আইডিয়াটার জন্যই তো 50,000 টাকা খরচা করেছি। মানে? আমার গুরু আমাকে বলেছিলেন আমার জিনোফোবিয়ার একমাত্র উপায় হলো সেক্সুয়ালি যারা খুব অ্যাক্টিভ তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা, আর তারপর তাদের বিধি মতে বলি চড়ানো। শারীরিকভাবে ঘনিষ্ঠ হলে আমার সিমেন মহিলার শরীরে থাকবে আমি বুঝেই গিয়েছিলাম। শুধু বুঝতে পারছিলাম না কি করে পুলিশকে ধোঁকা দেওয়া যাবে। না হলে আজ না হোক কাল পুলিশ আমার কাছে পৌঁছবেই। তখনই একদিন পেপারে বিজ্ঞাপন দেখলাম, ডার্ক হর্স কনসালটেন্ট ক্রিমিনাল, সঙ্গে একটি মেল আইডি। আমি সমস্যা মেল করলাম, 2 দিনের মধ্যে সমাধান এলো, সঙ্গে 50,000-এর অফার হলো। আর কজনকে খুন করবেন আপনি? আপনার দেহখণ্ডের সংখ্যা তো ফিবোনাচি সিরিজে বাড়ছে। ওসব ফিনোচি ফিচি বুঝি না। গুরুদেব বলেছিলেন প্রথমটা 1 খণ্ড, পরেরটা 2, তারপর 3, তারপর 5, তারপর 8। কটা খুন করতে হবে আমি জানি না। গুরুদেব বলেছেন যতদিন না আমি শক্তি পাবো ততদিন। তুমি কি জানো মামুনি, আমি এত কিছু তোমাকে কেন বলছি? কেন? গুরুদেব বলেছিলেন যখনই এই দেহ খণ্ডের সিরিজে কোনো জোর সংখ্যা আসবে তখন আমাকে একটা কুমারী মেয়ে বলি দিতে হবে। আর আজ রাতে তোমার বলি চড়বে মামুনি। তুমি আসতেই যে জলটা খেয়েছো ওটায় ঘুমের ওষুধ ছিল। আজই তোমার শেষ দিন। ফোনটা ইন্দ্রাণীর আলগা হাত থেকে মেঝেতে পড়ে যায়। নিহারবাবু উঠে এসে ফোনটা তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। রুদ্র পরিবারের রাতের খাবার টেবিলে যথারীতি সবাই একসাথে খেতে বসেছে। শিবানী এই কথা সেই কথা করে ইন্দ্রাণীকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। বাবা মা কিংবা জেঠু জেনে গেলে ইন্দ্রাণীকে অনেক বকা খেতে হবে, আর বাবা জেঠুর উপর রাগারাগিও করবেন। তাই এই ব্যাপারটা কারো না জানাই ভালো। ইন্দ্রাণী চুপচাপ খেতে থাকে। হঠাৎই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। ফোনটা অন করতেই দেখে 1 মেসেজ ফ্রম জেঠুমণি। ইন্দ্রাণী প্রখর রুদ্রর দিকে তাকাতেই তিনি নিজের মোবাইলটা প্লেটের পাশে রেখে ইন্দ্রাণীকে মেসেজটা দেখার ইশারা করলেন। ইন্দ্রাণী খুলে দেখে জেঠু লিখেছেন, গুড জব, ওয়েল ডান, প্রাউড অফ ইউ, কিন্তু পরের বার থেকে সাবধান হতে হবে। সববার দৈবাত শিবানী পৌঁছে যাবে না। তো নখের নিচের হলুদের কণাগুলো রয়ে গেছে, আর গায়ে কর্পূরের আর গন্ধকের গন্ধটা এখনো হালকা হলেও আছে। বি কেয়ারফুল।
ইন্দ্রাণী রিপ্লাই দিল, শিবানী 2 বাত যায়নি, ওর জন্য ক্লু ছেড়ে দিয়েছিলাম, ওই দেখতে দেরি করেছে। পেছন থেকে মা কুন্তলা দেবী চেঁচিয়ে বলেন, সারাক্ষণ শুধু ফোন আর ফোন, খাবার সময়টা একটু বাদ দে না। ইন্দ্রাণী আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে।